জি ভাইয়া। স্টাডি প্ল্যানটা করতে গিয়ে দেখা যাচ্ছে যেগুলো বেশি ডিফিকাল্ট সাবজেক্ট যেরকম আ আ লিটারেরি ক্রিটিসিজম আছে, অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অনেকের কাছে কঠিন লাগে। ঠিক আছে? এছাড়াও আ পোয়েট্রি, 20th সেঞ্চুরি পোয়েট্রি যেগুলো আমাদের এতদিন পর্যন্ত পড়া হয়নি বা বেশি ডিফিকাল্ট লাগে সেগুলোর জন্য বেশি সময় নিব। এবং যেগুলো একটু ইজি বা অনেক দূর আমাদের পড়া হয়ে গেছে, যেরকম 19th সেঞ্চুরি নোভেল, ঠিক আছে? তো এগুলোর জন্য একটু কম সময় নিব। নিয়ে আমরা একটা স্টাডি প্ল্যান করে ফেলবো এবং সে অনুযায়ী এই সময়ের মধ্যে আমাদের প্রিপারেশনটা খুব মজবুতভাবে সারতে হবে। ঠিক আছে? প্রিপারেশন এই সময়ের মধ্যে এমনভাবে সারতে হবে আ যেন ওই পরীক্ষার আগে একদিনে আমার খুব বেশি পড়তে না হয়। আপনাদের পরীক্ষার আগে যে একদিন করে ছুটি, ওখানে জাস্ট যেন আমাদের চোখ বুলালেই হয়ে যায়। এই ধরনের একটা প্রিপারেশন আজ থেকে শুরু করতে হবে, আজ রাত থেকে। আজকের মিটিং যখন শেষ হবে, তো তখন আপনারা সবাই বাসায় বসে স্টাডি প্ল্যানটা করে নিবেন। তো হ্যাঁ, যদিও এটা বলা সহজ কিন্তু করা ডিফিকাল্ট। যেরকম আ আপনি এখন যে বিষয়টা পড়বেন, তো দেখা যাচ্ছে পরীক্ষার তো এখনো অনেকদিন আ বাকি। তো যেটা পড়ে রাখলেন, তো পরবর্তীতে গিয়ে পরীক্ষার সময়ে গিয়ে সেটা ভুলে গেলেন। হ্যাঁ, এই ডিফিকাল্টিটা আছে। তবে তারপরও এখন এভাবেই অ্যাপ্রোচ করতে হবে। তাছাড়া উপায় নেই। যে রুটিনটা দিয়েছে, তো তাতে করে এখনকার সময়টাই বেশি কাজে লাগাতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি যেহেতু কথা বলা শুরু করেছি, আরেকটু কথা আমি বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আ আজকে আজকে রাতে আপনাদেরকে আজকে রাত থেকেই আপনাদেরকে একটু অ সাজেশনটা একটু ছোট করে দেয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেটাকে আমরা বলছি যে সুপার শর্ট সাজেশন। আপনাদের আচ্ছা, যারা লিটারেচার এক্সপ্রেস এর বই নিয়েছেন বা বই নেননি তারা সবাই হয়তো আমাদের সাজেশনটা দেখেছেন। যে আ কিছু আমাদের বইয়েও কিন্তু সাজেশন আছে। এছাড়াও Facebook এ সাজেশন পোস্ট করা আছে। তো সেই সাজেশন থেকে ইনশাআল্লাহ কোন রকম চিন্তা করার প্রয়োজন নেই। ওখান থেকেই কমন চলে আসবে। তবে যেহেতু এখন পরীক্ষার শেষ সময়, এজন্য আমরা সেই সাজেশন থেকে কিছু প্রশ্ন একটু কমিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে? দেখা যাচ্ছে 19th সেঞ্চুরি নোভেলে যদিও সাজেশনটা এখন আমার সামনে নেই। 19th সেঞ্চুরি নোভেলে সাপোজ 18 টা ব্রড প্রশ্ন দেয়া আছে। তো দেখা যাচ্ছে কিছু কমিয়ে 12 কি 13 টা করে দিলাম। তো সেই 12 কি 13 টা আপনারা খুব বেশি ভালো করে পড়লেন। তবে আরেকটা কথা আমি বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুপার শর্ট সাজেশনে আবার একটু রিস্ক থাকে। ঠিক আছে? কারণ সাজেশন মানেই একটা রিস্ক। সুপার শর্ট সাজেশনে রিস্ক কেমন থাকে? যে দেখা যাচ্ছে হঠাৎ কোনো পরীক্ষায় ৫ টা ব্রড প্রশ্ন কমন আসলো না ৪ টা কমন আসলো। এইটুকু রিস্ক থেকেই যায়। তবে আশা করি যে সুপার শর্ট সাজেশনটা দেয়া হবে, তো মেক্সিমাম পরীক্ষাতেই কমপক্ষে ৫ টা ব্রড কমন আসবে এবং সেই চেষ্টা করব আমরা। সেই চেষ্টা করেই সুপার শর্ট সাজেশনটা তৈরি করব। ঠিক আছে? এখন আরেকটা বিষয় হচ্ছে পার্ট বি। পার্ট বি এর ক্ষেত্রে হচ্ছে আ প প্রশ্ন কমন পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ স্টোরির মধ্যে থেকে প্রশ্ন করে। কোন একটা নোভেল বা ড্রামা বা কবিতার ভেতরের কোন জিনিস বিষয় থেকে ঘটনার আলোকে প্রশ্ন করে। তো এজন্য আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেকোনো নোভেল হোক, সেটা ড্রামা হোক বা আ সেটা কোনো কবিতা হোক, এটার মেইন থট এবং পুরো ঘটনাটা আসলে কি সেটা একটু ভালোভাবে আমরা জানার চেষ্টা করব। তাহলে সেটার আলোকে আসলে আ পার্ট বি অ্যান্সার করা যায় এবং অনেক সময় পার্ট সি এর মধ্যে থেকেও পার্ট বি অ্যান্সার করা যায়। তো তাহলে এখন বিষয় হচ্ছে যে যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং খুব টেনশনে আছি, তাদের জন্য আমার মনে হয় যে সুপার শর্ট সাজেশনটাই বেস্ট হবে। এবং যারা একটু বেশি পড়ার অভ্যাস আছে বা যাদের আমরা তো আ সাজেশনটা দিয়েছি অনেক আগে, প্রায় ১ বছর আগে। তো আপনারা অবশ্যই আ যারা একটু লেখাপড়া নিয়ে সিরিয়াস, তো তারা হচ্ছে অনেক দূর অলরেডি পড়ে ফেলেছেন। আমাদের বইটা অনেক দূর পড়ে ফেলেছেন। ফেলে রাখেননি। তো তারা এসে আমার সাজেশন থাকবে যে তারা সুপার শর্ট সাজেশনের প্রশ্নগুলো সবথেকে ভালো করে পড়বো এবং বাসায় লিখবো। আর যেগুলো সুপার শর্ট সাজেশনের বাহিরে থাকবে সেগুলোও আমরা এট লিস্ট দেখে যাবো। যারা আমরা সারা বছর স্টাডি করে এসেছি। কিন্তু যাদের সারা বছর স্টাডি নেই, তারা এখন এসে বিপদে পড়বেন এবং তাদের আমার মনে হয় তাদের জন্য সুপার শর্ট সাজেশনটাই বেস্ট সলিউশন। এই হচ্ছে বিষয়। এবং আবারও বলে রাখছি যে সুপার শর্ট সাজেশনে একটু রিস্ক থেকে যায়। ৫ টা ব্রড প্রশ্ন যে কমন আসবে কিনা এটার 100% নিশ্চয়তা দেয়া যায় না। বা গ্যারান্টির
সিওরিটির পরিমাণ মানে প্রবাবিলিটিটা একটু কমে আসে, রিস্ক ফ্যাক্টরটা একটু বেড়ে যায়। হ্যাঁ, পার্ট বি এর কথা যেটা বলছিলাম, যে পার্ট বি আসলে কমন পড়া একটু কঠিন হয়, তবে স্টোরির মধ্যে থেকে, সামারির মধ্যে থেকে পার্ট বিটা অ্যান্সার করার অ্যাবিলিটি আমাদের তৈরি করা চাই। ঠিক আছে? তো তারপরও আশা করি অনেকগুলোই পার্ট বি দেয়া হয়েছে। এর মধ্যে থেকে আশা করি আপনাদের সবগুলো পরীক্ষাতেই কমপক্ষে ৩ টা তো আমার ধারণা যে কমন পড়বে। ঠিক আছে? ৪ টা ৫ টাও পড়তে পারে। তবে পার্ট বি সাধারণত ৫ টা কমন ফেলা অনেক কঠিন বিষয়। এইজন্য আমরা স্টোরিতে একটু ফোকাস করব এবং স্টোরিতে ফোকাস করলে ব্রিফ প্রশ্নগুলো হয়ে যায়। এখন ব্রিফ প্রশ্ন কিভাবে প্রিপারেশন নিব সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যে আমাদের এই লিটারেচার এক্সপ্রেস এর বইটা যদি একটু খেয়াল করেন তো তাহলে দেখতে পাবেন যে সব কোর্সের শেষে, যেকোনো কোর্সের একদম শেষে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেয়া আছে। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এর ওখানে কিন্তু পার্ট এ গুলোর অ্যান্সার দেয়া আছে সব। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এর ওখানে প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেন গুলোই দেয়া আছে পার্ট এবিসি এবং ওখানে পার্ট এ অ্যান্সার দেয়া আছে। তো ওখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ার সব ব্রিফ পড়ে নিব। পাশাপাশি যেকোনো কোর্সের শুরুতে কিন্তু একটা ব্রিফ সাজেশন দেয়া আছে। তো ওই ব্রিফ সাজেশনের ব্রিফ গুলো আমরা পড়ে নিব। তো তাহলে আশা করি ব্রিফের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ভাইয়া বুট কোশ্চেন নাকি আর রিপিট হবে না? হ্যাঁ, এই বিষয়টাও বলছি, রিপিট হবে কিনা এই বিষয়টা এখনই আমি বলবো। তো তাহলে পার্ট এ ওই আমাদের বইয়ের যে সাজেশন এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এগুলো পড়লে আশা করি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং পাশাপাশি আমরা 4th ইয়ারের স্টুডেন্ট, ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, আমাদের যদি সবই কমন ফেলতে হয় তাহলে আমরা আবার কিসের স্টুডেন্ট? আমরা সারা বছর কি বা প্রিপারেশন নিলাম, কি পড়াশোনা করলাম? ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে আমাদের প্রত্যেকের এমন অ্যাবিলিটি থাকা উচিত যে কোনো ব্রিফ কমন না আসলেও আমরা পারা চাই। কারণ সেই কবিতাটা আমি পড়েছি, সেই ড্রামাটা পড়েছি, সেই নোভেলটা পড়েছি। তাহলে একটা ব্রিফ যদি কমন না আসে তাহলে সেটা পারা উচিত না? অবশ্যই পারা উচিত। তো এইজন্য আমি একটু আগেও বলেছি আবারও বলছি যে আমরা স্টোরি, ড্রামা বা নোভেলটা একটু ভালোভাবে আমরা বুঝে নিব, একটু পড়ে নিব। স্টোরিটা পড়ে নিব। সামারি পড়ে নিব, থিম পড়ে নিব। একটু বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে পার্ট এবিসি প্রিপারেশন নিব। আর হ্যাঁ, যেটা বলছিলেন আ যে প্রিভিয়াস ইয়ার্স থেকে আর প্রশ্ন কমন আসবে কিনা? এটার উত্তর হচ্ছে যে ১০০ ভাগ কমন আসবে। প্রিভিয়াস ইয়ার্স থেকে ১০০ ভাগ কমন আসবে। পার্ট সি এর কথা বলছি আমি। পার্ট সি বেশ কিছুদিন ধরে আ ইন্টারনেটে এরকম একটা গুজব রটেছে যে বিগত বছরের প্রশ্ন থেকে নাকি আর কমন আসছে না। তো এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। কারণ আ বর্তমানে 3rd ইয়ারের পরীক্ষা চলছে এবং 3rd ইয়ারের প্রত্যেক পরীক্ষাতেই বিগত বছরের প্রশ্ন থেকেই প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে? তো অনেক সময় এরকম খেয়াল করা যাচ্ছে যে প্রশ্নের ভোকাবুলারিটা একটু চেঞ্জ করে দেয়া হচ্ছে। প্রশ্নের ওয়ার্ডিং, প্রশ্নের ভোকাবুলারি বা ওয়ার্ডিংটা একটু চেঞ্জ করে দেয়া হচ্ছে যেন ছেলেমেয়েরা ধরতে না পারে। সেম প্রশ্নটা সেম কিন্তু ছেলেমেয়েরা অনেক সময় বুঝতে পারছে না যে এই প্রশ্নটাই আসছে। ঠিক আছে? তো এজন্য আমরা একটু খেয়াল করব যে কোন প্রশ্নটা আসছে এটা একটু খেয়াল করতে হবে। তবে প্রিভিয়াস ইয়ার্স থেকে প্রশ্ন চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হচ্ছে বিষয়। যে কোনো ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করে ভাইয়া প্রশ্নটা করতেছে এরকম মনে হয়েছে 3rd ইয়ারের প্রশ্ন দেখে। হ্যাঁ, হ্যাঁ। একটু সিনোনিম ব্যবহার করে বা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেরকম 3rd ইয়ারের একটা প্রশ্ন আসছে যে 3rd ইয়ারের এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা কোর্সে একটা প্রশ্ন আসছে ম্যাকবেথ থেকে। ম্যাকবেথের 3 উইচ সম্পর্কে একটা প্রশ্ন আছে। তো 3 উইচের প্রশ্নটা বিগত বছরে এরকম ভাবে আসছিল যে ডিসকাস দ্য 3 উইচেস ইনফ্লুয়েন্স অন ম্যাকবেথ। 3 উইচেস ইনফ্লুয়েন্স অন ম্যাকবেথ। তো এই ধরনের প্রশ্ন আসছিল বিগত বছরে। তো এই বছরে এই প্রশ্নটা কিভাবে করেছে? যে হাউ ডু ইউ কনভিন্স মডার্ন রিডার বা মডার্ন অডিয়েন্স দ্যাট দ্য 3 উইচেস বা 3 উইচেস এর জায়গায় 3 উইয়ার্ড সিস্টার্স এই কথাও দিয়ে দিতে পারে। যে হাউ ডু ইউ কনভিন্স দ্য মডার্ন অডিয়েন্স দ্যাট দ্য 3 উইচেস হ্যাভ এ ইনফ্লুয়েন্স অন ম্যাকবেথ বা হ্যাভ এ ইনফ্লুয়েন্স অন ম্যাকবেথস ট্র্যাজেডি। তো বিষয়টা কিন্তু একই। 3 উইচেস ইনফ্লুয়েন্স বিষয়টা একই কিন্তু এভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শিহাবুর রহমান। আচ্ছা, ধন্যবাদ আব্দুল্লাহকে। আচ্ছা, তাহলে
উনি যেগুলো কথা বললো অনেক মূল্যবান কথা। কারণ আপনারা সবাই শুনলেন যে বিগত সালের যে কোশ্চিন গুলা বা প্রশ্ন যে আসে না, এটা কিন্তু একটা গুজব। তো এটা থেকে থার্ড ইয়ারের পরীক্ষা থেকে আমরা এটা দেখছি যে বিগত সালের কোশ্চিন থেকে বা প্রশ্ন থেকে কোশ্চিন হচ্ছে, ঠিক না? তো আপনাদের যেটা করতে হবে, আপনারা সেভাবে বিগত সালের যে কোশ্চিন গুলো আছে সেগুলো ফলো করবেন, এই হচ্ছে বিষয়। আর আজকের আমাদের যে আয়োজনটা, এটা মূলত যে আপনারা যে হতাশা ফিল করছেন সবাই, যে কেমন একটা রুটিন হয়েছে, এই রুটিনে কি আমরা পরীক্ষা দিতে পারবো বা ভালো প্রিপারেশন নিতে পারবো কিনা, এই যে একটা হতাশার মধ্যে পড়ে গেছেন, ফ্রাস্ট্রেশনের মধ্যে। তো এই ফ্রাস্ট্রেশন থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে, আপনাদের পাশে আমরা আছি বা আপনাদেরকে একটু সাহস যোগাবো, এর জন্য আমাদের আজকের আয়োজন। তো আমরা মূলত যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আসলে যে রুটিন চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, যে এটা এটার পিছনে না ছুটে আপনারা আজ থেকেই সুন্দরভাবে স্টাডি শুরু করেন এবং প্রপার স্টাডি প্ল্যান ওয়াইজ যদি স্টাডি শুরু করতে পারেন, তাহলে বেস্ট হবে। তো আমরা যেটা আপনাদের জন্য করব, যে আমরা আপনাদের জন্য একটা গাইডলাইন প্রদান করব, যে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনাদের হচ্ছে যে একটা স্টাডি প্ল্যান করে দেবো আবারও, যে এই কয়টা দিন, অর্থাৎ এই যে আজ থেকে, আগামীকাল থেকে, আজ তো চলে গেল, আগামীকাল থেকে এক্সামের আগ পর্যন্ত এই কয়টা দিনে আপনারা কিভাবে আপনাদের এই যে ৯টা কোর্স, এই কোর্সটা কমপ্লিট করবেন, এটার জন্য একটা প্রপার গাইডলাইন প্রদান করব। আর এই যে স্টাডি প্ল্যান দিব, এই স্টাডি প্ল্যানে আপনাদেরকে প্রতিদিন খোঁজ খবর নেওয়া হবে এবং আপনার যদি পছন্দ হয় বা মনে হয় যে না, এই স্টাডি প্ল্যানে আমরা যদি পড়ি তাহলে আমাদের এক্সাম প্রিপারেশনটা ভালো হবে, সেটা আপনারা ফলো করবেন। আদারওয়াইজ আপনাদের নিজেদের যে স্টাডি প্ল্যান বা নিজেরা যেভাবে পরিকল্পনা করবেন, সেটা করতে পারেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরো কিছু বিষয় বলি। যে প্রিপারেশনের ক্ষেত্রে আব্দুল্লাহ অনেক কিছু আপনাদেরকে বললো। তো তার মধ্যে থেকে আমি বলতে চাচ্ছি কিছু বিষয়। সেটা হচ্ছে যে কোটেশন। পরীক্ষা লেখার সময় যেটা দেখা যায়, যে কোটেশন অনেকে ভুলে যায় বা অনেকে মিস কোট করে বা অনেকে কোটেশন ছাড়া লিখে। তো এই ক্ষেত্রে পরীক্ষার যে বিষয়টা, অর্থাৎ কোটেশন ছাড়া লিখলে আহামরি যে ভালো মার্ক এটা কিন্তু আসবে না, অর্থাৎ অ্যাভারেজ যে মার্কটা সেই মার্কই কিন্তু দিবে। স্যারেরা চায় যে খাতাটা, অর্থাৎ স্টুডেন্ট যেটা লিখলো সেটা যাতে অথেন্টিক্স হয়। তো অথেন্টিক্স হওয়ার জন্য কি করতে হবে, স্যারকে বোঝাতে হবে যে না, আমি এটা অরিজিনাল বা অথেন্টিক্স লিখেছি এবং আমি রেফারেন্স ব্যবহার করেছি, এটা টেক্সটের এই জায়গাতে আলোচনা করা হয়েছে, এই বিষয়টা স্যারকে বোঝাতে হবে। যার কারণে কোটেশন ব্যবহার করতে হবে। তো কোটেশন ব্যবহার করলে সেটা অবশ্যই অবশ্যই মার্ক বেশি দিবে স্যাররা, এবং স্যারদের কাছে আসলে কোটেশন থাকলে মনে হবে যে না, ইনি পড়াশোনা করে এসেছে, এই স্টুডেন্টটা পড়াশোনা করেছে, যার কারণে আপনারা কোটেশনটা বেশি ব্যবহার করবেন। আচ্ছা, এবং কোটেশন মনে রাখার জন্য আপনারা এটা ফলো করতে পারেন, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে বা হচ্ছে যে যে পরিপ্রেক্ষিতে আপনি যে কোটেশনটা ব্যবহার করছেন সেই ঘটনাটা মনে রাখার চেষ্টা করবেন। সেই ঘটনা যদি মনে রাখতে পারেন তাহলে কোটেশনটা সহজেই আপনি লিখতে পারবেন বা মনে থাকবে, এটা হচ্ছে বিষয়। তাহলে কোশ্চেন পড়ার সময় খেয়াল রাখতে হবে যে আপনি যে এখানে যে একটা কোটেশন সেট করেছেন বা এখানে একটা কোটেশন বসাতে যাচ্ছেন, তো এই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি এটা বসাতে চাচ্ছেন এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এ হচ্ছে বিষয়। তাহলে কোটেশন, একটা টপিকের জন্য কয়েকটা করে কোটেশন ফিক্সড করে নেবেন এবং সেই কোটেশন গুলো ভালোভাবে পড়বেন। আর আরেকটা বিষয়, যে দেখা যাচ্ছে যে আপনার একটা কোর্সে বা হচ্ছে যে একটা টপিকে অনেকগুলো কোটেশন হয়ে গেছে, তখন অতগুলো কোটেশন তো মনে রাখা সম্ভব না, তাই না? তো যেগুলো ফেমাস কোটেশন আছে বা যেগুলো সচরাচর বেশি প্রচলিত, সেই কোটেশন গুলো আপনারা কিছু ফিক্সড করে নেবেন, সিলেক্ট করে নিয়ে সেগুলো যাতে সব কোশ্চিনে ব্যবহার করা যায়, সেটা খেয়াল রাখবেন যাতে সব কোশ্চিনে যাতে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, এমন কিছু কোটেশন সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর আরো কিছু বিষয়, যেটা হচ্ছে যে লিখার সময়, পরীক্ষা যখন আপনারা লিখবেন তখন খাতায় লিখাটা যাতে স্পষ্ট হয়। আপনার লিখা খারাপ হোক এটা সমস্যা না, কিন্তু লিখার মাঝে যদি কাটাকাটি থাকে তাহলে দেখা যাবে যে খাতার লিখাটা কিন্তু ভালো দেখাবে না। সো এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে লিখার মধ্যে কাটাকাটি না হয়। আর তারপরে আরেকটা বিষয় আছে, যেটা গ্রামার মিস্টেক, স্পেলিং মিস্টেক, এই দুটা খুবই বিরক্তকর একটা বিষয় স্যারদের কাছে। যে যদি খাতার প্রথমে বা ইন্ট্রোডাকশন আপনি লিখেছেন সেখানে যদি একটা গ্রামারের মিস্টেক থাকে, কমন যে গ্রামার গুলো আছে সেগুলো মিস্টেক থাকলে
স্যারদের আর খাতা দেখার প্রয়োজনই হবে না। স্যাররা তখন বুঝে যাবে যে আসলে এখানে এর খাতাতে অনেকগুলো গ্রামার মিস্টেক আছে। সো সেই অনুযায়ী কিন্তু আপনাকে মার্ক দেবে। এবং স্পেলিং মিস্টেকের ক্ষেত্রেও তাই। যদি স্পেলিং মিস্টেক পায় তাহলে বুঝবে যে পুরো খাতাতেই এমনটা আছে। সো প্রথমে যে কোশ্চেনটা লিখবেন সেই কোশ্চেনটা অবশ্যই কেয়ারফুলি লিখবেন এবং সুন্দর পরিপাটিভাবে লিখবেন। আচ্ছা, এরপরে আপনারা আরো অনেক কোশ্চেন করেন, অনেকেই কোশ্চেন করেন যে পয়েন্ট আকারে লিখবো কি পয়েন্ট আকারে লিখবো না। এই যে বিষয়টা, এটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের মধ্যে। আসলে পয়েন্ট করে লিখা এবং পয়েন্ট ছাড়া লিখা, অর্থাৎ আপনারা দুই ভাবে লিখতে পারেন। একটা হচ্ছে টপিক সেন্টেন্স বেস, আর আরেকটা হচ্ছে পয়েন্ট আউট করে। টপিক সেন্টেন্স বলতে আপনারা যে কোশ্চেনটা লিখছেন, কোশ্চেনের অ্যান্সারটা লিখছেন, সেখানে তো অনেকগুলো প্যারা থাকবে, তাই না? তো এই যে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে আপনি বলে দিবেন যে এই প্যারাগ্রাফের মধ্যে আপনি কি আলোচনা করতে চাচ্ছেন। এটা হচ্ছে টপিক সেন্টেন্স বেস। এবং পয়েন্ট আউট বেসড যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা সুন্দর একটা পয়েন্ট দিলেন, পয়েন্টের একটা সুন্দর নাম দিলেন এবং সেই না অর্থাৎ সেই পয়েন্টে বলে দিলেন যে আপনি এখানে কি আলোচনা করবেন। তো পয়েন্ট করে লিখলে যে মার্ক পাবেন না বা পয়েন্ট ছাড়া লিখলে যে মার্ক পাবেন না, এমন কোনো বিষয় না। আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, পয়েন্ট আউট করে লিখলে কোনো সমস্যা হয় না, মার্ক বরঞ্চ আরো ভালোই পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর আরো অনেক বিষয় আছে। যেমন হচ্ছে যে আপনারা অনেকে কোশ্চেন করেন। আচ্ছা, আপনারা দু একটা কোশ্চেন করেন, তাহলে অ্যান্সার দিতে ভালো হবে। হ্যাঁ, আপনাদের জিজ্ঞাসা এখন একটু শুনতে চাচ্ছি। কার কার কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ভাইয়া পরীক্ষা নিয়ে পরীক্ষার, বা হ্যাঁ বলেন তানজিলা। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে মানে শর্ট কোশ্চেন মানে মিনিমাম পাঁচ কত পৃষ্ঠা দিতে হয় একেবারে কম করে হলেও? আচ্ছা, শর্ট কোশ্চেন। আচ্ছা আব্দুল্লাহ, তুমি এগুলো হচ্ছে যে উত্তর দাও। আচ্ছা, শর্ট প্রশ্ন আসলে কত পেজ এটা ডিপেন্ড করে যে অনেকে অনেক বড় বড় করে লেখে, অনেকে ছোট ছোট করে লেখে। তো এই জন্য ওই কত পেজ এটা বলা একটু কঠিন হয়। তারপরও আমাদের ধরে নিতে হবে যে কেউ এভারেজ সাইজের লেখা লিখলো, বা খুব বেশি ফাঁকাও দিল না, খুব বেশি চাপাচাপি ছোট ছোট করেও লিখলো না। তো এরকম করে লিখতে গেলে 2 পেজের কম যেন না হয়। 2 পেজ বলতে মানে এপার ওপার, এপার ওপার হলো 2 পেজ, পেজ 1 পেজ 2। তো এই আর দুই ভাইয়া পেজের বোর্ড কোশ্চেনের জন্য মিনিমাম আমাদের লিখতেই হবে কত পেজ এটা? 2 পেজটা কিন্তু মিনিমাম। ঠিক আছে, যারা 3 পেজ লিখতে পারবে শর্ট প্রশ্ন তাদের জন্য আরো বেশি ভালো হবে। এবং যেহেতু কত বড় করে লিখতে হবে এই বিষয়টা আসলেই, তো এই জন্য কোটেশনের বিষয়টাও একটু বলি। সেটা হচ্ছে যে শর্ট প্রশ্নের জন্য 2টা কোটেশন ব্যবহার করতে পারলে ভালো হয়। তবে সেটা যদি পসিবল না হয়, একটা কোটেশন। এবং কোটেশন অবশ্যই আমরা এলোমেলো কোটেশন না, আমরা হচ্ছে অবশ্যই প্রাসঙ্গিক কোটেশন ব্যবহার করব। প্রশ্নে যেটা জিজ্ঞাসা করেছে সেটার প্রেক্ষিতে যদি কোনো কোটেশন আমাদের জানা থাকে তো তাহলে ব্যবহার করব। আর যদি দেখা যাচ্ছে যে যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে সে সম্পর্কে কোনো কোটেশন আমাদের জানা নেই, বা ওই প্রশ্নটা আমার কমন পড়েনি আসলে শর্ট প্রশ্নটা, তো তাহলে তো আসলে কোটেশন দেওয়ার সুযোগ তবুও হয়ে যায়। ব্রড প্রশ্নের আলোকে তবুও কোটেশন ইউজ করার সুযোগ হয়ে যায়। তবে যদি দেখি যে কোটেশন ইউজ করা সম্ভব হচ্ছে না, তো তাহলে কি আর করার, কোটেশন ছাড়াই উত্তর করতে হবে। তবে শর্ট প্রশ্নে পার্ট বি এর জন্য একটা কোটেশন থাকলে ভালো হয়, 2টা থাকলে আরো বেশি ভালো। ঠিক আছে, এবং ওই যে 3 পেজ, 3 পেজ লেখা, বা যদি কারো হাতে আরো বেশি সময় থাকে আরো বড় করে লিখতে পারি। তবে 2 এর যেন কম না হয়, 2 পেজের কম হলে কিন্তু তখন আবার মার্ক কম আসবে। আর ব্রড প্রশ্নের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 5 পেজ, 5 পেজের চেষ্টা করবো, এটা মিনিমাম। কিন্তু অনেক স্টুডেন্টরা আছে তারা কিন্তু 7 পেজ, 8 পেজ, এমনকি 9-10 পেজ পর্যন্ত লিখে ফেলে একটা ব্রড প্রশ্ন। তো আমরা অবশ্যই কিন্তু চেষ্টা অনেক করব ভালো যে হয়। সময়টাকে ইউটিলাইজ করা। আমি বারবারই এই কত বড় করে লিখবো এই প্রশ্নটার সম্মুখীন যখনই হই, তো তখন আমি এই কথাটা বলি যে পরীক্ষার হলে সময়টাকে ইউটিলাইজ করতে হবে। অর্থাৎ আমরা সময়টাকে ভাগ করে নিব যে একটা ব্রড প্রশ্ন লেখার জন্য কত সময় পাচ্ছি, একটা শর্ট প্রশ্ন লেখার জন্য কত সময় পাচ্ছি, 10টা ব্রিফ লেখার জন্য কত সময় পাচ্ছি। তো একটা ব্রড প্রশ্ন লেখার জন্য সাধারণত 30 মিনিট সময় পাওয়া যায়। তো 30 মিনিট আমরা
অনেক দ্রুত লেখার চেষ্টা করব, অনেক দ্রুত এবং পরিষ্কার করে, হাতের লেখা যতটা সুন্দর রাখা সম্ভব হয়। আসলে আমার কথাগুলো শুনে একটু উদ্ভট মনে হতে পারে যে দ্রুত লিখলে আবার সুন্দর করে লিখবো কেমনে, পরিষ্কার করে লিখবো কেমনে। কিন্তু এগুলো ডিফিকাল্ট জন্যই তো পরীক্ষায় রেজাল্ট করা কঠিন। এগুলো যদি এত সহজই হতো তাহলে পরীক্ষায় সবাই ভালো ফলাফল করত। এগুলো কঠিন জন্যই ভালো ফলাফল সবাই করতে পারে না। এজন্য দ্রুতও লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে, পরিষ্কার করেও লিখতে হবে, বেশিও লিখতে হবে, প্রাসঙ্গিকও লিখতে হবে, কোটেশনও দিতে হবে। এটাই তো চ্যালেঞ্জ, এটাই তো পরীক্ষা। তো যেটা বলছিলাম যে একটা ব্রড প্রশ্নে ৩০ মিনিটের মতো সময় পাওয়া যায় এবং একটা শর্ট প্রশ্নে ১৩-১৪ মিনিট সময় পাওয়া যায়। আ তো এই সময়টা আমরা যুদ্ধ করব খাতার সাথে। এই ৩০ মিনিট ধরে যুদ্ধ করব যে কত বড় করে একটা ব্রড প্রশ্ন লিখা যায়। তো আমি বারবার বড়র দিকে ফোকাস করতেছি কারণ আসলে এটাই বাস্তবতা। অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারে যে আমি সঠিক লিখবো, এত বেশি বড় করে লেখার কি দরকার? যেটা জিজ্ঞাসা করছে সেটা ছোট করে লিখে দিব। কোটেশন দিয়ে সুন্দর করে লিখে দিব। তো ইউ আর রং। কারো যদি এই ধারণা থাকে তো আমি বলে দিচ্ছি যে ইউ আর রং। হ্যাঁ, আপনাকে প্রাসঙ্গিক লিখতে হবে। যেটা জিজ্ঞাসা করছে সেটাই লিখতে হবে। সুন্দর করে লিখতে হবে। কোটেশন দিয়ে লিখতে হবে। এট দ্য সেম টাইম বড় করেও লিখতে হবে। কারণ কার কাছে আপনার খাতা যাচ্ছে এই জিনিসটা আপনি জানেন না। এমন এক্সামিনারের কাছে আপনার খাতা গেল যে আপনার লেখার ভিতরে পড়ে নাও দেখতে পারে। বা এমন এক্সামিনারের কাছে খাতা গেল যে তার স্টুডেন্ট দিয়েও খাতা দেখাতে পারে। বিকজ দিস ইজ বাংলাদেশ। দিস ইজ এ কান্ট্রি অফ আনফেয়ার। তো ইনজাস্টিস। দিস ইজ এ কান্ট্রি অফ ইনজাস্টিস। তো এইজন্য একটু বড় করে লিখবো এবং ৩০ মিনিট ধরে খাতার সাথে যুদ্ধ করব। মিনিমাম ৫ পেজ, ৫ পেজের কম যেন কোনোভাবে না হয় এবং ৫ থেকে শুরু করে যত বেশি লেখা যায়। ৬, ৭, ৮, ৯, ১০ যত বেশি পেজ লেখা যায়। এবং শর্ট প্রশ্নের ক্ষেত্রে মিনিমাম ৩ পেজ। ব্রড প্রশ্নের ক্ষেত্রে কোটেশন কয়টা দিব? কোটেশন ২ টার কম কোনোভাবেই দেয়া যাবে না। এনিহাউ ২ টা কোটেশন দিতেই হবে এবং আ ৪টা-৫টা পর্যন্ত কোটেশন ইউজ করা যেতে পারে ব্রড প্রশ্নে। আসলে কোটেশনটাই হচ্ছে প্রশ্নের প্রাণ। শিহাবুর রহমান ভাইয়া বারবার কোটেশনের কথা বলল, আমিও বলছি যে আসলে কোটেশন হচ্ছে রেফারেন্স স্বরূপ। আমি নিজের মতো করে একটা ব্যাখ্যা দিলাম। তো সেই ব্যাখ্যার আলোকে আমি ব্যাখ্যাটা প্রুফ করলাম। যে হ্যাঁ, কবিতার মধ্যে আসলেই এটা বলা হয়েছে। স্টোরির মধ্যে আসলেই অমুক ক্যারেক্টার এই কথাটা বলেছে। তো এটা এক্সট্রা আউটপুট দিবে আপনাকে কোটেশন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কি? আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে 4th ইয়ারের সাবজেক্ট তো অনেক, তাই না? আমাদের 4th ইয়ারে এভারেজ রেজাল্ট কিরকম আসে? 4th ইয়ারে রেজাল্ট করা একটু ইজি হয়ে যায় কারণ আ এখানে ভাইভা থাকে তো, ভাইভাতে সাধারণত মেক্সিমাম কলেজগুলোতেই ছেলেমেয়েদের প্রতি একটু আ মানে ছেলেমেয়েদেরকে হেল্প করা হয়। ঠিক আছে? দেখা যাচ্ছে যে ভাইভাতে যখন A+ চলে আসে তো তখন রেজাল্টটা অনেকটা এগিয়ে যায়। এজন্য 4th ইয়ারে তুলনামূলক 3 পয়েন্ট করা অনেকটা ইজি অন্যান্য ইয়ারের থেকে। অ্যারাউন্ড 3 পয়েন্ট বেশি আসে 4th ইয়ারে। আর স্যাররাও খুব বেশি মার্ক দেয়, মানে প্রাণ খুলে মার্ক দেয় এখানে। আর আরো বিষয় হচ্ছে যে এই লেভেলে স্টুডেন্টদের গ্রামাটিক্যাল মিস্টেক হয় না, স্পেলিং মিস্টেক হয় না, যার কারণে স্যাররা বেশি মার্ক দেয় কিন্তু। সো আপনারা যদি একটু চেষ্টা করেন, এখন থেকে যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে 3 আপ কোনো বিষয় না। ঠিক আছে? মানে 3rd ইয়ারে যেভাবে যতটুকু কষ্ট করে যে মার্ক পেয়েছেন, ততটুকু যদি 4th ইয়ারে কষ্ট করেন, ইনশাআল্লাহ তার থেকে ভালো মার্ক আসবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে অল্পতেই সেরে দিই। ভাইয়া, জি বলেন। এভারেজ যদি হচ্ছে বি বা বি প্লাস আসে তাহলে কি ফার্স্ট ক্লাস থাকবে? উম, আমি আসলে ম্যাথে কাঁচা তো এজন্য আমি বলতে পারলাম না বিষয়টা। শিহাবুর রহমান ভাইয়া যদি বলতে পারেন তাহলে বলেন। ভাইয়া আচ্ছা, এটা ইয়ে করতে হবে, বের করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমি আর আব্দুল্লাহ এরা হচ্ছে যে মানে সেম ইয়ার কিন্তু, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা বিষয় ছিল। আচ্ছা ভাইয়া। জি বলেন, আস্তে আস্তে সিরিয়ালি বলেন। যে সেটা হচ্ছে যে আসলে আমাদের সময় বলা যায় যে যদি মানে একুরেট হিসেব করে 2 মাসের মতো সময় আছে। এর ভিতরে আপনার ওই যে ঈদের বিষয়গুলো আছে,
তা এখন কথা হচ্ছে যে আমাদের সাবজেক্ট হচ্ছে 10টা, পড়া হচ্ছে অনেক। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের টেস্টের সময় একটু পড়ছিলাম, এরপরে বলা যায় যে বই থেকে মানে আমার পার্সোনালি যদি বলি, আমার বিষয়টা সম্পর্ক বলা যায় যে একবারে নাই এরকম টাইপের। আর যা পড়ছিলাম অনেক কিছু ভুলে গেছি। এখন আসলে যেটা চিন্তা করতেছি যে প্রতিটা ইয়ার ভালোভাবেই মানে পাশ করে আসছি। তা এখন এই যে ফাইনাল ইয়ারটা, আমি চাই না যে কোনো দুর্ঘটনা ঘটুক। তা এখন আমার জানার ইচ্ছে যে মানে প্রতিদিন কি পরিমাণ আমাদের সময় দেওয়া উচিত এই পড়ার পিছনে, আর হচ্ছে পড়ার সময় কোন বিষয়গুলোকে মাথায় রাখা আমাদের স্টেপ বাই স্টেপ আগানো উচিত, আর হচ্ছে মানে একটা টপিকের কোন কোন বিষয় মাস্ট পড়া উচিত। মানে আমরা তো দেখা যায় যে পড়া শুরু করলে হজবরল ভাবে পড়া শুরু করি, ঠিক আছে, কিন্তু কোন টপিক গুলা মাস্ট পড়তে হবে এগুলো যেন মিস না দেই, আমি এইটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়ে আমি বলছি। তো আপনাদের আপনাদের হচ্ছে যে, সাপোজ আপনার কথাই বলি যে প্রিপারেশন এখন একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছেন, অল্প সামান্য কিছু প্রিপারেশন আছে। তো এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে যেটা করবেন যে আপনি আগে এই যে 9টা কোর্স, আপনার তো 9টা কোর্স পড়তে হচ্ছে, তাই না? এই 9টা কোর্সের মধ্যে কোন কোর্স গুলো আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হচ্ছে? সাপোজ হচ্ছে যে ক্রিটিসিজম, অ্যাপ্রোচ যদি থাকে অ্যাপ্রোচ, কবিতার কোর্স গুলো আপনার কাছে একটু বেশি কঠিন মনে হতে পারে। তো এই যে যে কোর্সগুলো বেশি কঠিন মনে হচ্ছে সেগুলো আপনার হচ্ছে যে প্রতিদিনের স্টাডি প্ল্যানে রাখবেন। যেমন ইএলটি, অ্যাপ্রোচ, ক্রিটিসিজম, এগুলো আপনার প্রতিদিনের স্টাডি প্ল্যানে রাখবেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। অর্থাৎ তারপরে যে সহজ কোর্সগুলো, দেখা যাচ্ছে যে এই কোর্সটা যেমন ড্রামা বা হচ্ছে যে নোভেলের যে কোর্সগুলো আছে সেগুলো আমি অল্পতে বা আপনি অল্পতে সেটা পড়ে কভার করতে পারবেন, সেগুলোর জন্য একটু কম সময় ফিক্সড করবেন। এটা হচ্ছে বিষয়। ১ম এ এটা সময়ের যে বিষয়টা গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে কোন টপিক, মানে কোন বিষয়গুলো মাস্ট বি আপনার পড়তে হবে। এটার জন্য সবচেয়ে যেটা ভালো হয়, আপনি এভাবে পড়তে পারেন যে ১ম এ সেই টপিকটা সম্পর্কে আপনি একটা ধারণা নিলেন। সুন্দরভাবে একটা ধারণা নিলেন। সেই ধারণাটা কিভাবে নিবেন? দেখা যাচ্ছে যে YouTube এর ভিডিও দেখে নিতে পারেন অথবা সামারি পড়ে নিতে পারেন। এক কথায় টপিকটা সম্পর্কে একটা ক্লিয়ার যখন ধারণা আসবে, তারপরে আপনি সেখান থেকে কোশ্চিন পড়বেন। এখন কোশ্চিনের বিষয় আসতেছে যে আমি কোন কোন কোশ্চিন পড়বো। তো এই ক্ষেত্রে সবচেয়ে আপনার যেটা বেশি কাজে দেবে, যে আপনার কাছে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকে, আমাদের বইটা থাকলে দেখবেন যে সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন গুলো তুলে দিয়েছি। তো একটা কোর্সের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আছে, তো সেই কোশ্চিনে যাবেন এবং দেখবেন যে এই টপিকের উপরে বিগত বছরগুলোতে কোন কোন বিষয়ের উপরে কোশ্চিন হয়েছে। তো তাহলে এটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে শর্ট কোশ্চিন যদি আপনি অ্যানালাইসিস করতে চান যে এই টপিক থেকে বা এই কবিতা থেকে বা এই ড্রামা থেকে এই ধরনের কোশ্চিন হয়, তাহলে অবশ্যই আপনাকে সেই কোশ্চিন গুলো বা সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তারপরে আপনি বট কোশ্চিনে যাবেন। বট কোশ্চিনে দেখা যাচ্ছে যে বিগত সালগুলো দেখলেন যে এখান থেকে বিগত সালগুলোতে এই টপিকের উপরে কোশ্চিন হয়েছে বা এই বিষয়ের উপরে কোশ্চিন হয়েছে। সো এই বিষয়গুলো আমাকে অবশ্যই ফোকাস করতে হবে, ভালোভাবে পড়তে হবে। এটা একটা বিষয়। এবং বিফ কোশ্চিনে যেটা হয়, বিফ কোশ্চিন আপনি হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলো মাস্ট বি দেখবেন। আমাদের সাজেশনে যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে পারেন। অর্থাৎ এখান থেকে বিফ কোশ্চিন দেখার পরে আপনি নিজেই হচ্ছে যে বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো অবশ্যই আমাকে কভার করে যেতে হবে এইটা। আচ্ছা। আচ্ছা, আমি একটু যুক্ত করি। সেটা জি, হচ্ছে যে অবশ্যই। শিহাবুর রহমান খুব সুন্দর সুন্দর কথা বললেন, বিশেষ করে এই যে ইউটিউবের বিষয়টা। আমরা কিন্তু তথ্য প্রযুক্তিকে খুব সুন্দরভাবে কাজে লাগানো উচিত সবারই, ঠিক আছে? ইউটিউবে লেখাগুলো শুনলে অনেকটা উপকার পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তো শিহাবুর রহমানের সাথে একটু আমি যুক্ত করব। সেটা হচ্ছে যে যে কোনো টপিক যখন পড়বো তো তখন সেই টপিকের প্রশ্নগুলো আমরা সামনে রাখবো প্রথমেই। সেই টপিক পড়া শুরু করার আগেই আমরা প্রশ্নগুলো সামনে আগে নিয়ে নিব, যে এখান থেকে কি কি ব্রড আমার পড়তে হচ্ছে, কি কি শর্ট পড়তে হচ্ছে। দেন ঠিক আছে? হচ্ছে এবং আমরা টপিকটা পড়া শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, একটু বলি। সেটা হচ্ছে যে এবং প্রশ্ন কই পাবো? প্রশ্ন আপনারা সাজেশনে পেয়ে যাবেন। আমাদের যে সাজেশনটা দেয়া আছে, সেই সাজেশনের ব্রড এবং শর্ট প্রশ্নগুলো সামনে রাখবেন। রেখে তো ওখানে জিজ্ঞাসা করা হয় যে আহ প্রত্যেকটা প্রশ্নেই কোনো না কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে বলে, এক্সপ্লেন করতে বলে। তো ওইটা মাথায় রেখে সেই টপিকটা আমাদের পড়তে হবে। যেরকম আমি যদি একটু উদাহরণ দিয়ে
বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে সাপোজ আপনাকে প্রশ্ন করা হলো যে জেন আয়ার আপনাদের 19th সেঞ্চুরি নোভেল থেকে জেন আয়ার নোভেলের যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ জেন আয়ার, ঠিক আছে? তো এই প্রশ্নটা আপনি দেখে নিলেন এবং এই প্রশ্নটা মাথায় রেখে জেন আয়ার নোভেল সম্পর্কে তখন আপনি স্টাডি করা শুরু করলেন যে জেন আয়ার চরিত্রটা আসলে কি, সে ছোটবেলা থেকে কিসের কিসের মধ্যে দিয়ে গেল, বড় হয়ে তার সাথে কি হলো, ঠিক আছে? তো এই জন্য প্রশ্ন যখন সামনে থাকবে তো তখন সেই টপিকটা পড়তে আমাদের ইজি হবে। এবং জেন আয়ার নোভেল আমরা কিভাবে পড়বো, নোভেলের পুরো স্টোরিটা পড়ে ফেলতে হবে, ইউটিউব ভিডিও লেকচার দেখে আমাদের জেনে নিতে হবে, এভাবে আসলে স্টাডি করতে হবে, তারপরে আমরা প্রশ্ন করবো। আচ্ছা, আর কে যেন মেসেজ করে জিজ্ঞাসা করেছে যে শর্ট প্রশ্ন বিভিন্ন লেন্থের হলে কোনো সমস্যা হবে কিনা, যে সাপোজ কোনোটা 2 পেজ হলো শর্ট প্রশ্ন, কোনোটা 3 পেজ হলো, তাতে কোনো সমস্যা হবে কিনা। তো তাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ পরীক্ষায় এরকমটাই হবে। কারণ পরীক্ষায় সব প্রশ্ন আপনি একই লেন্থে লিখতে পারবেন না, কোনোটা 2 পেজ হবে, কোনোটা 3 পেজ হবে। শেষে গিয়ে একটা প্রশ্ন লেখার জন্য আপনি 2 মিনিট সময় পাবেন, তখন ওইটা 1 পেজ লিখবেন, এরকম হবে। তো যে মানে এই জন্য ওই সময়টা ইউটিলাইজ করে লিখতে হবে এবং লেন্থ কম বেশি হলে সমস্যা নেই। আচ্ছা, ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানে ফোর্থ ইয়ারে তো শুনেছি হচ্ছে খুব ভালো রেজাল্ট করা যায়, সো সেক্ষেত্রে হচ্ছে 3.30 তোলার জন্য ফোর্থ ইয়ারে মানে কেমন লেখা উচিত বা কোটেশন কয়টা ইউজ করা উচিত বা মানে প্রশ্নের লেন্থ গুলো কতটুকু হওয়া উচিত যদি একটু বলতেন প্লিজ। হ্যাঁ, ওই আপনি হচ্ছে 3.3 করতে হলে ওই লেখা একটু সুন্দর এবং পরিষ্কার হলে ভালো হয় এবং বেশি লিখতে হবে। বেশি কেমন লিখতে হবে, যে আপনি একটা ব্রড প্রশ্ন 7 থেকে 8 পেজ ধরেন, এভারেজে একটা ব্রড প্রশ্ন 8 পেজ করে লিখতে হবে এবং হচ্ছে একটা প্রশ্নে 4টা করে কোটেশন ব্যবহার করতে হবে, 4টা ব্রড প্রশ্নে। শর্ট প্রশ্নে 1টা কি 2টা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্ট এ তে একটু ভালো করতে হবে, কারণ পার্ট এ তে যখন 8 বা 9 বা 10 নাম্বার যখন চলে আসে তো তখন এটা অনেক দূর এগিয়ে যায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা, আপনার আরেকজন হচ্ছে যে ফরহাদ, পার্ট এ বি সি এভাবে লিখলে, আচ্ছা পার্ট এ সি বি লিখলে, আচ্ছা আমি বলি যে লিখার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে অনেক সময় বলে যে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে, কোশ্চেনের উপরে লেখা থাকে। তো এখানে আপনারা যেটা করবেন, অর্থাৎ আপনাদের সুবিধার্থে বলছি, আমারটা বলি, আমি পরীক্ষায় সবসময় যেভাবে লিখেছি, প্রথমে আমি পার্ট এটা লিখেছি। পার্ট এর যতগুলো কোশ্চিন পেরেছি 10টার মধ্যে যদি দেখা যাচ্ছে 8টা 7টা 9টা যদি পারি, প্রথম চান্সে যেগুলো পেরেছি সেগুলো খুব দ্রুত লিখার চেষ্টা করেছি, যাতে টাইমটা আমার প্রপারলি ইউজ হয় বা প্রপারলি আমি মেনটেন করতে পারি। তো তারপরে কি করেছি, তারপরে আমি কিন্তু সরাসরি পার্ট সি লেখা শুরু করেছি। পার্ট এর পরে পার্ট সি লিখেছি। তো পার্ট সি লিখে যখন কমপ্লিট হয়েছে, দেখা গেছে যে আমার হাতে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় থাকে প্রত্যেক পরীক্ষাতে, অথবা কিছু পরীক্ষা দেখা যায় যে 1 ঘন্টার একটু বেশি। তো এই যে 1 ঘন্টা 15 মিনিট, এটার মধ্যে আমি শর্ট কোশ্চেন গুলো লিখে কমপ্লিট করেছি। তো পার্ট এ সি বি অথবা পার্ট এ বি সি যেভাবে লেখান না কেন প্রবলেম নাই। আপনারা এটা করবেন না যে পার্ট এর মানে পার্ট সি এর একটা লিখলেন, তারপরে যে আবার পার্ট বি এর একটা লিখলেন, এটা করবেন না। অর্থাৎ চেষ্টা করবেন যে পার্ট সিটা যখন ধরেছেন পার্ট সিটা শেষ করি, অথবা পার্ট বিটা যখন ধরেছেন পার্ট বিটা শেষ করি। এখন দেখা যাচ্ছে যে আপনি পার্ট বি এর পরে ধরেছেন, তখন দেখা যাচ্ছে যে 3টা 4টা কোশ্চেন পেরে আর পারছেন না, তখন কি করবেন? তখন চাইলে সেখানে একটু ওই খাতা ফাঁকা রাখতে পারেন, রেখে পরবর্তী পার্ট সি তে যেতে পারেন, অথবা পার্ট সি এর একটা কোশ্চেন আপনি পারছেন না, সেখানে একটু ফাঁকা রেখে পার্ট বি তে যেতে পারেন, যে পরবর্তীতে যখন আপনার মনে পড়বে তখন আপনি এটা কভার করবেন। এভাবে লিখার ট্রাই করবেন। এই হচ্ছে বিষয়। তাহলে পার্ট এ সি বি লিখলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, পার্ট এ সি বি এর ভিতরে যে নাম্বারিং যে থাকে, যেটা সিরিয়ালটা, সেটাও কি মেনটেন করতে হবে, অথবা আমি যদি আচ্ছা, 2টা পারি? এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। যে অনেক সময় প্রশ্নের উপরে লেখা থাকে যে রাইট দ্য অ্যান্সার অফ ইচ পার্ট ক্রোনোলজিক্যালি, অর্থাৎ ইচ পার্টের অ্যান্সার গুলো
ক্রোনোলজিক্যালি মানে নাম্বার ওয়াইজ লিখতে হবে। অর্থাৎ পার্ট সি, পার্ট সি 10 সম্ভবত কত থেকে শুরু হয় পার্ট সি? 10 নাম্বার থেকে। 10 থেকে সম্ভবত শুরু হয়। তো 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে থাকে পার্ট সি। তো আমি সাপোজ 15 লিখলাম, তারপরে গিয়ে আবার 11 লিখলাম, তারপরে গিয়ে 10 লিখলাম, এরকম করা যাবে না। বরঞ্চ ওই পার্ট সি এর অ্যান্সার গুলো ক্রোনোলজিক্যালি লিখতে হবে। আমাকে আগে 10ই লিখতে হবে, তারপর 11 যদি না পারি 11 স্কিপ করলাম, 12 লিখতে হবে, তারপর 13 সাপোজ পারলাম না 14 লিখলাম, এভাবে লিখতে হবে, ক্রোনোলজিক্যালি লিখতে হবে। ইচ পার্টের অ্যান্সার গুলো ক্রোনোলজিক্যালি লিখতে হবে, ইচ পার্টের। আর পার্ট এবিসি এভাবে লিখতে হবে এরকম কোনো কথা নেই। আপনি প্রথমে এ লেখেন, এর আবার পার্ট এর আবার হচ্ছে এ আগে লিখতে হবে, তারপর বি লিখতে হবে, তারপর সি লিখতে হবে, ডি লিখতে হবে, ই পারলাম না এফ লিখলাম, জি লিখলাম, এইচ পারলাম না আই লিখলাম, এভাবে লিখতে হবে। এই জিনিসটা উল্টাপাল্টা করা যাবে না। ইস পার্টের সংখ্যাগুলো উল্টাপাল্টা করা যাবে না। পার্ট বি 2 থেকে শুরু হয়, আগে 8 লিখলাম পরে গিয়ে 2 লিখলাম, তা করা যাবে না। 2 আগে লিখতে হবে। অনেক সময় প্রশ্নে এটা লেখা থাকে যে রাইট দ্য অ্যান্সার অফ ইচ পার্ট ক্রোনোলজিক্যালি। প্রত্যেক পার্টের অ্যান্সার গুলো ক্রোনোলজিক্যালি লিখতে হবে। তবে এখন বিষয় হচ্ছে যে আসলে এই জিনিসটা এক্সামিনাররা দেখে না, ঠিক আছে? এক্সামিনাররা এত কঠোর হয় না যে এই ছেলে ক্রোনোলজিক্যালি লেখেনি তো এর খাতা আমি কেটে দিব, এরকম আসলে আচ্ছা এত ভাইয়া, কঠোর হয় না পার্ট examiner-রা। এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা এ পারি না বি পারি না, মানে শেষের গুলো আগে লিখলাম, তারপরে যে এ মনে হলো বা শেষেরগুলো বি। আগে লেখা যাবে না, ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি আপনারা আগে আগেরগুলো লেখার কোশ্চেনে জন্য জায়গা ফাঁকা দিতে রাখতে পারেন। হবে। কোশ্চেনে যে মানে কোনগুলো পারবেন সেটা আপনি আগে একটু আইডেন্টিফাই করে নিলেন, তাহলে আপনার কিন্তু সুবিধা হবে। মানে আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আমার কথাটা শেষ হয়নি। আচ্ছা মোহাম্মদ, আপনার কথা শুনছি, আমি কথাটা শেষ করতে পারিনি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই আসলে যারা খাতা দেখে তারা এতটা কঠোর হয় না। এজন্য ওই আসলে উল্টাপাল্টা করে লিখলেও সমস্যা হয় না। যে সাপোজ আগে আমি 15 নাম্বার ব্রড লিখলাম, তারপরে গিয়ে 12 লিখলাম, এরকম করলেও আসলে সমস্যা হয় না। তবে কোশ্চেনে যে ইনস্ট্রাকশন দেয়া হলো ওই ইনস্ট্রাকশনটা আপনি মানলেন না, তার মানে আপনি রিস্কের মধ্যে গেলেন। তাই রিস্কের মধ্যে না যেতে চাইলে আপনি কোশ্চেনের ইনস্ট্রাকশনটা মানতে হবে এবং ওটা সিরিয়ালে লেখার চেষ্টা করব। এখন কেউ যদি মিস্টেকেনলি খেয়াল না করি বা উল্টাপাল্টা করে লিখি তাতেও কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা যে কিছুই হবে না। হ্যাঁ মোহাম্মদ কি যেন বলছিলেন? ভাইয়া বলছিলাম যে মানে পার্ট এর ক্ষেত্রে তো অনেক সময় হচ্ছে একটা না পারলে বা দুইটার মধ্যে কনফিউশন থাকি, যে বি সির মধ্যে কনফিউশন, সো পরে বি অথবা সি যে কোনো একটা লিখবো, তখন হচ্ছে আমরা ফাঁকা না রেখে হচ্ছে লাস্টের গুলো আগে লিখি। সো এক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, আসলে মানে একটা আসলে মেনটেন করা হয় না। সো এক্ষেত্রে কি আসলে বি কোনো প্রবলেম হবে, মানে যেহেতু পার্ট হ্যাঁ, এ এক্ষেত্রে মেজর কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? ওই তো যেটা বললাম যে এক্সামিনাররা অতটা কঠোর হয় না, এগুলো তারা অতটা খেয়াল করে না যে কোশ্চিনে কি ইনস্ট্রাকশন দেয়া ছিল সে অনুযায়ী ওই ছেলেটা লিখলো কিনা সিরিয়ালে, এত খেয়াল করে না, বরঞ্চ রাইট হয়েছে কিনা সেটাই দেখে। তো এটা বড় কোনো চিন্তার কারণ না। তবে ওই যতদূর সম্ভব আমরা ওই সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সব পরীক্ষায় আবার কোশ্চিনে এই ইনস্ট্রাকশনটা কিন্তু দেয়া থাকে না। কোনো কোনো পরীক্ষাতে দেয়া থাকে, কোনো কোনো পরীক্ষায় দেয়া থাকে না এই ইনস্ট্রাকশন। এজন্য কোশ্চিনটা একটু দেখে নিব। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন তো অবশ্যই আছে, আপনারা কোশ্চেন করছেন না কেন? ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে কি, যদি এই রুটিনই থাকে তাহলে ধরেন গ্যাপ তো একদিন করে, বাই এনি চান্স যদি আমি একটা সাবজেক্ট আছে যে খারাপ করতেছি বা দুই একটা সাবজেক্টে আমার প্রিপারেশন ভালো হচ্ছে না, যাতে এবার ইমপ্রুভের সুযোগ আছে ফোর্থ ইয়ারে, আমি বলতেছি না যেন ওইটার মেন্টালি চিন্তা ভাবনা এখনো করতেছি, যদি দুই একটা সাবজেক্ট প্রিপারেশন খারাপ থাকে তাহলে কি আমি ওগুলা কোন রকমের জন্য চেষ্টা করে বাকিগুলা ভালো করবো, এই ধরনের কিছু কি প্ল্যান করা ভালো হবে? ফোর্থ ইয়ারে তো এই ধরনের প্ল্যান করা উচিত না। কারণ মানে উচিত না বলতে মানে কেমন যেন একটা হয়ে যায় না যে ফোর্থ ইয়ারে আসলে এমন ভাবে চেষ্টা করা উচিত যেন একবারেই হয়ে যায়। তো দেখা যাচ্ছে আপনি ভালোভাবে করলেন না, আপনার ধারণা ছিল যে সি প্লাস বা ডি আসবে, কিন্তু যদি এফ চলে আসে তাহলে যে তো এই বছর জন্য গ্যাপ যাবে। সর্বোচ্চ চেষ্টা করাই উচিত। এটা আসলে পার্সোনাল মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে বিষয়।
জি ভাইয়া, মানে হচ্ছে কি আমার থার্ড ইয়ার ভাইয়া কোনো ইমপ্রুভ ছিল না। এভারেজ মার্ক ছিল সবগুলো সাবজেক্টে। আমার কোনো ইমপ্রুভ দেওয়ার সুযোগ ছিল না। সেজন্য চাচ্ছিলাম ধরেন এখানে যদি কিছু সাবজেক্টে খুব ভালো করা যায় আর কিছু সাবজেক্ট যদি বাড়ে, এরকম আর কি চিন্তা ছিল। হ্যাঁ, আসলে ওইটাই মানে সর্বোচ্চ চেষ্টা করব এবং যেগুলোতে ইমপ্রুভ আসবে সেগুলোতে আবার ইমপ্রুভ দিব, এই হচ্ছে বিষয়। ভাইয়া একদিনে কি আপনারা কিন্তু প্রিপারেশন এখন আসলে আবার চাকরিতে রিভিশন অনেক চাকরিতে সম্ভবত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপে। যেহেতু আপনাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তো এই জন্য ওই অ্যাপ্লাই করার সময় ওইটা পরীক্ষাটা কবে শুরু হয়েছিল ওইটা বলতে হয় অ্যাপে আর সিস্টেমে। এবার আপনারা সেই হচ্ছে হিসেবে যে আপনারা এখন এপিআরসিতে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা ইমরান, আপনি কি যেন বলছিলেন? কিসে ভাইয়া অ্যাপ্লাই করতে পারবো বুঝলাম না। এই যে 19তম যে এনটিআরসি পরীক্ষা হবে, এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা বললাম। শিক্ষক ভাইয়া নিবন্ধনের কথা রেজাল্ট বলছি। ভাইয়া রেজাল্ট না দিলেও কি এডমিট কার্ড দিয়ে করা? জি, এই যে পরীক্ষার হ্যাঁ, রুটিন দিয়েছে রেজাল্ট না এটা হলেও দিয়ে অ্যাপ্লাই পারবেন। করা যায়। আচ্ছা ইমরান বলেন। জি ভাইয়া, বলছিলাম যে মানে একদিনে যেহেতু আমাদের বন্ধ দিয়েছে হচ্ছে একদিন করে, সো এটাতে আসলে কি মানে পুরা সিলেবাস বা পুরা ইয়াটা আসলে রিভিশন করা পসিবল? পুরো চ্যাপ্টার গুলো আসলে বা প্রশ্ন সহ কি রিভিশন করা পসিবল? এই রুটিনটা কি আসলে ভাইয়া চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে, বা আমরা কি কোনোভাবে এটার জন্য কি আসলে প্রতিবাদ জানাতে পারি কিনা? আচ্ছা আব্দুল্লাহ বলো। অবশ্যই রুটিন চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, কারণ এর আগেও কোন যেন পরীক্ষা আমি সঠিক স্মরণ করতে পারছি না, থার্ড ইয়ারের হতে পারে। তো মাস্টার্সের পরীক্ষা ভাইয়া যত ভালো প্রিপারেশনই থাকুক তারপরও মানে রিভিশন দিতেও তো আমাদের 2 দিন টাইম লাগে, এত পড়া। আসলে আপনারা যেরকম কনসার্ন, বাংলাদেশের এরকম হাজার হাজার স্টুডেন্ট তারা কিন্তু বিপদে পড়ে গেছে এই রুটিনের কারণে। তো এই জন্য রুটিন চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। আর এর জন্য আপনারা কিছু করতে পারেন কিনা এই বিষয়ে আমার মনে হয় যে ন্যাশনাল ইউনিভার্সিটির সমীপে ইমেল পাঠানো যায় মনে হয়, এক্সাম কন্ট্রোলারের কাছে ইমেল করা যায়। তো এক্সাম কন্ট্রোলারের ইমেল আইডি কোথায় পাবেন? ওই ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে একদম নিচের দিকে গেলেই বা কন্ট্যাক্ট নামে কোনো অপশন পেলে সেখানে ইমেল গুলো পাওয়া যায়। তো সেখানে ইমেল করা যায়। আর তবে ইমেল করলে সেটা ফলপ্রসূ না হওয়ারই কথা। তবে পুরো বাংলাদেশে ছেলে মেয়ে আমার মনে হয় যে তারা এই রুটিনে অসন্তুষ্ট এবং তারা মনে হয় কোনো পদক্ষেপ নিবে, এবং আমার ধারণা যে চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাটলিস্ট 3 দিন করে গ্যাপ বা কমপক্ষে 2 দিন করে গ্যাপ, এরকম একটা রুটিন আসতে পারে। ভাইয়া চেঞ্জ করলো কি মানে সামনের দিকে চলে আসার সম্ভাবনা আছে পরীক্ষা? হ্যাঁ, সেই সম্ভাবনাটাও ফেলে দেয়া যায় না, কারণ ঈদ তো শেষ হয়ে যাবে অনেক আগেই, ঈদ শেষ হয়ে যাবে জুন মাসের প্রথম সপ্তাহেই ঈদ। তো সেই হিসেবে এগিয়েও আসতে পারে। ভাইয়া আমাদের হচ্ছে অনলাইনে যে ক্লাসটা যে হয় এটা কি আমাদের এক্সাম আগ পর্যন্ত কন্টিনিউ থাকবে নাকি মাস শেষ হওয়ার পর এটা অফ থাকবে? না, এটা এক্সামের আগ পর্যন্ত কন্টিনিউ থাকবে। আমাদের যে পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচের যে ক্লাসগুলো হয় সেগুলো। আচ্ছা, মোটের উপরে যে কথা দাঁড়াচ্ছে এখন সেটা হচ্ছে যে এক্সাম রুটিন চেঞ্জ হোক বা না হোক সেদিকে আমাদের কোনো মাথা ব্যথা নাই, বা সেদিকে ফোকাস না করে এখন হচ্ছে যে ধরেন এটাই আপনার ফাইনাল রুটিন, এটা ফাইনাল রুটিন দিয়ে দিয়েছে, এটাতে আপনাকে পরীক্ষা দিতে হবে, এই প্রিপারেশন নেন। যেহেতু এক্সামের রুটিন মানে এক্সামের এখন অনেক দিন দেরি আছে, তো এই যে সময়টা, এই সময়টাকে কাজে লাগান। এই সময়টাকে যখন কাজে লাগাবেন তো ভালোভাবে পড়ে রাখেন। এখানে হচ্ছে যে বুঝে বুঝে, আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে কোশ্চিন মুখস্থ করলে তো ভুলে যাবে, বা মুখস্থ খুব বেশি সময় ধরে থাকে না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে কোশ্চিন গুলো বারবার বারবার বুঝে বুঝে রিডিং করবেন, এবং কোশ্চিনের যে টপিকটার উপরে কোশ্চিন সেই টপিকের যে বিষয়, মূল বিষয় সেটা আগে ক্লিয়ার করবেন। সেটা যেভাবেই হোক, আপনি সামারি পড়ে হোক অথবা ভিডিও দেখে হোক, যেভাবেই হোক না কেন, সেই টপিকের ধারণাটা যখন ক্লিয়ার থাকবে তখন আপনারা নিজে থেকে লিখতে পারবেন। কারণ আপনারা ফাইনাল স্টেজে আছেন বা ফাইনাল
ইয়ারে উঠে গেছেন। এখন আপনাদের মনের মধ্যে যেটা আসবে সেটা কিন্তু কলমে প্রকাশ করতে পারবেন। সো ইনফরমেশন আপনারা কালেক্ট করে রাখবেন, আর সেটা আপনারা অটোমেটিক দেখবেন যে লিখতে পারছেন। ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পেলে হচ্ছে জয় করা যাবে না। যার কারণে ভয়কে জয় করতে হবে, অর্থাৎ সুন্দরভাবে এখন থেকে পরিকল্পনা করে আগে আগাতে হবে, সামনে আগাতে হবে। এবং ভাইয়া বলেন সঞ্জিতা। আপনাদের ইউটিউব চ্যানেল আছে কি, যেখানে আমি তো সামারিটা ডিটেলসে জানতে পারবো? আমাদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সেখানে আমরা অ্যাক্টিভ না, অর্থাৎ সময়ের অভাবে আমরা সেটাকে অ্যাক্টিভলি কাজ করতে পারছি না বা কাজ করা হয়নি, যার কারণে ওটা ওই অবস্থাতেই আছে। জাস্ট কয়েকটা ভিডিও আছে, এই হচ্ছে বিষয়। ভাইয়া গুগলে গেলে তো আপনাদের সব পাওয়া যায়, সামারি, বাংলা সামারি সব হ্যাঁ, কিছু তো পাওয়া যায়। গুগলে সার্চ করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে 1 নম্বরে আমাদের ওয়েবসাইট চলে আসবে, বাংলা ইংরেজি সবকিছু আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যতগুলো মানে মানে যা কিছু প্রয়োজন আমরা ইনশাআল্লাহ প্রোভাইড করব। সেটা যেটাই হোক না কেন, সামারি হোক, কোশ্চিন হোক, যাই প্রয়োজন হোক, জাস্ট আপনাদের যদি আপনারা পড়তে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো জিনিস বুঝতে না পারেন, জাস্ট গ্রুপে বলবেন। আমাদের যারা ইনস্ট্রাক্টর আছে, আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে মূলত আমি আছি, তারপরে যে আপনাদের আব্দুল্লাহ ভাইয়া আছে। তো যে বিষয়টাই হোক না কেন, আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। একটু এদিক ওদিক হতে পারে সময়, তবে ইনশাআল্লাহ দিব। আর রিসোর্সের বিষয় যেটা, যে আপনারা কোথা থেকে পড়বেন, আমরা কিন্তু অলরেডি সবগুলো পোস্ট করে দিয়েছি। তো সেখান থেকে আপনাদের সাথে সেগুলো শেয়ার দিব, আজকেই শেয়ার দিব সবকিছু, যে যাতে আপনারা সুন্দরভাবে প্রিপারেশনটা শুরু করতে পারেন। এবং সামারির যে বিষয়টা, অনেকেই সামারি বই নেননি, তো সামারি যে আপনারা পড়তে পারবেন না এমনটা না। সামারি জাস্ট টপিকটা লিখে সার্চ করবেন এবং পাশে লিখবেন বাংলা সামারি, দেখবেন যে আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথমে আসবে, সেখান থেকে আপনারা পড়তে পারবেন। এবং ইংলিশ কোশ্চিন যদি আপনারা অনলাইনে পড়তে চান, তাহলে সেই কোশ্চিনটা লিখে, আপনার যে কোশ্চিনটা সেই কোশ্চিন লিখে সার্চ করবেন, দেখবেন যে আমাদের literaturexpress.com যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু চলে আসবে। সো চিন্তার কোনো কারণ নাই, তারপরে তো আমরা আছি। সো টেনশন করেন না, আপনারা সুন্দরভাবে স্টাডি শুরু করে দেন। আর আরো একটা বিষয় আবারও বলছি, সেটা হচ্ছে কোটেশন। কোটেশন অবশ্যই ব্যবহার করবেন। কোটেশন ব্যবহার না করলে বিশ্বাস করেন ভালো মার্ক পাবেন না। কোটেশন ব্যবহার করলেই সর্বোচ্চ মার্ক পাওয়া পসিবল। একটা কোশ্চিনে 4-5টা করে যখন কোটেশন দিবেন, এভাবে হচ্ছে যে সবগুলো কোশ্চিন যখন লিখতে পারবেন, দেখবেন যে সর্বোচ্চ মার্ক পাবেন আপনি। সো কোটেশনকে ফেলে রাখবেন না। আপনি কোশ্চিন মুখস্থ করা বাদ দিয়ে কোটেশন মুখস্থ করেন। কোশ্চিন মুখস্থ করতে হবে না আপনার, আপনি কোটেশন মুখস্থ করে যান, যে আপনি এই কোটেশন দিয়ে এই কোটেশনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি কোশ্চিনে লিখে দিয়ে আসবো, ইনশাআল্লাহ সেটা আপনার আরো ভালো হবে। সো বারবার যেটা বলছি, কোটেশনকে ফেলে দিবেন না কিন্তু। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত আমরা শেষ করি। আর আগামী দিনে আপনাদের সাথে গ্রুপে তো কথা হবেই, এবং আমরা কিভাবে আপনাদেরকে নিয়ে স্টাডি প্ল্যান ওয়াইজ কাজ করতে চাচ্ছি বা আপনাদের প্রিপারেশনটাকে আরো বেস্টে নিয়ে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে বিষয়। সেটা গ্রুপে জানিয়ে দেবো। আরেকটা বিষয় যেটা আপনাদের আব্দুল্লাহ ভাইয়া প্রথমেই বলেছে, যে সুপার শর্ট সাজেশন। এখন দেখা যাচ্ছে যে আমাদের সুপার শর্ট সাজেশন থেকে এবার কিন্তু যে থার্ড ইয়ারের যে এক্সাম হচ্ছে, সেখানে কিন্তু অনেক কমন আসতেছে, শতভাগ কমন আসছে। বিগত বছরগুলোতে কিন্তু শতভাগ কমন আছে। এবং এই সুপার শর্ট সাজেশনের কিন্তু অনেক ফ্যান, মানে হচ্ছে যে একটা পরীক্ষা দিয়ে এসে সবাই অপেক্ষা করে থাকে, যে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া কখন দিবেন সাজেশন, অপেক্ষায় আছি। কারণ কি, এখান থেকে ছেলে মানে সবাই উপকৃত হয়। সো আপনাদের ক্ষেত্রেও সেটা হবে ইনশাআল্লাহ। আমরা প্রপার অ্যানালাইসিস করে আপনাদেরকে সাজেশন দিব, যেটা মিস হওয়ার চান্স খুবই কম থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ ভরসা, যা হয়। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সবগুলো সাবজেক্টেরই সুপার শর্ট সাজেশন দিয়ে দিব। আর পরিশেষে আজকের আলোচনা লম্বা করব না, পরিশেষে আরেকটি আহ্বান আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা সারা বছর পড়াশোনার মধ্যে থাকে না, পরীক্ষার সময় চিন্তা করে যে আমি কিভাবে পড়বো। তো আপনাদের বন্ধু বান্ধবী যারা এরকম আছে, তাদেরকে অবশ্যই আমাদের কথা বলবেন, আমাদের যে লিটারেচার এক্সপ্রেসের বইটা আছে, বইটার কথা বলবেন আমাদের সাথে, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন, যেন আমাদের বইটা তারা নিয়ে পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারে। ঠিক আছে, কারণ আমাদের বইটা এমন ভাবে সাজানো যে এটা মূলত পরীক্ষার প্রিপারেশনের জন্যই পারফেক্ট হয় আর কি। এতে করে আমাদেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। এই হচ্ছে এই জন্য সবাই আমাদের কথা বলবেন তো নাকি?
আপনাদের বন্ধু বান্ধবীদেরকে। ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা এই ঠিক ছিল আছে। আজকের আলোচনা। আর স্টাডি প্ল্যানের কথা শিহাবুর রহমান ভাইয়া বললেন, স্টাডি প্ল্যানও করে দেওয়া হবে। তবে ওই যে প্রথমে যে কথাটা বললাম যে স্টাডি প্ল্যানটা আসলে নিজের মধ্যে, তো আমার মনে হয় যে নিজের মতো করেই সবার স্টাডি প্ল্যানটা সাজিয়ে নেওয়া উচিত। তারপরে আমরাও করে দিব, আমাদেরটাও কেউ চাইলে ফলো করতে পারেন, নাকি জি, শিহাবুর রহমান? হ্যাঁ অবশ্যই আমাদেরটাও ফলো করতে পারেন। আর নিজের মতো করে যেটা আপনারা করবেন সেটা অবশ্যই ফলো করতে পারেন। সো আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা যাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, এটাই আমাদের একান্ত কাম্য। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। আর সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ